এখন শুনবেন মহিলা মহল, উপস্থাপনায় সুস্মিতা সরকার। নমস্কার। আজ মহিলা মহলের আসরে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রীমতী সংগ্রামী লাহিড়ী। এবং আমাদের আজকের কথা বলার বিষয় একটু অন্য ধরনের। আজ আমরা দিদির সঙ্গীত চর্চার গল্প শোনার পাশাপাশি শুনব শাস্ত্রীয় সঙ্গীতে মেয়েদের অবদান এবং বিবর্তনের ধারা কেমন ছিল সেই বিষয়ক কিছু তথ্য। নমস্কার দিদি, মহিলা মহলে আপনাকে স্বাগত। নমস্কার সুস্মিতা, আসতে পেরে খুব খুশি, খুব আনন্দ। আমরাও আমাদের আমন্ত্রণে সাড়া পেয়ে ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে। আপনি তো প্রবাসী। হ্যাঁ, আমি বিদেশে থাকি, কিন্তু তার মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চাটা কিন্তু রেখেই চলেছি, তাতে খুব একটা ছেদ পড়েনি। বাহ, আমাদের দেশের বাইরে থেকেও ভারতীয় সঙ্গীত চর্চার এই যে ধারাকে আপনি বহন করে নিয়ে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা তো আমি শুনবই। তার আগে একটু জানতে চাই যে এই যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, এর গায়ে কিন্তু এখনও একটা ইতিহাসের গন্ধ লেগে আছে। সেই যে যুগটা ছিল, যে সময় পুরুষ সঙ্গীত শিল্পীদের পাশে ওস্তাদ, পণ্ডিত, সঙ্গীতাচার্য এই ধরনের তকমাগুলো ব্যবহৃত হতো, সেই সময় কিন্তু নারী সঙ্গীত শিল্পীদের নামের পাশে বাই শব্দটি ব্যবহৃত হতো। সেই সিঁড়ি বেয়ে এতটা উঠে আসার পর এখন কিন্তু সেই নারী সঙ্গীত শিল্পীদের সম্মানটা অনেকখানি, তাদেরকে বিদুষী নামে অভিহিত করা হয়। এই যে লড়াইয়ের গল্পটা যদি আমাদের সঙ্গে শুরুতেই একটু ভাগ করে নেন। প্রশ্নটা খুব ভালো। প্রথমেই বলি, এমন একটা প্রশ্ন করার জন্যেই অনেক ধন্যবাদ, কারণ তোমার প্রশ্নটা শুনতে শুনতেই আমার মনের মধ্যে সেই বলে না সাবানের বুদবুদের মতো কথা ভেসে ওঠে, সেই রকম কথাগুলো ভেসে উঠছিল মহিলাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে। এবং এখানে আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বলে একটা ধারা বেছে নিচ্ছি, যেটা কিনা উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। দক্ষিণ ভারতের কথা একটু পরে আসবো। তো উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে মেয়েদের চর্চা এবং মেয়েদের অবস্থান, এটাকে তুমি খুব সুন্দরভাবে বললে। প্রথমে শুরু করি, যদি দেখা যায় আমাদের দেবী সরস্বতী নিজেই কিন্তু মহিলা, যিনি আমাদের সঙ্গীতের দেবী তিনি কিন্তু নিজেই মহিলা। কিন্তু তা বললে কি হবে, গানে মেয়েদের প্রবেশ করতে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এবার এটা নিয়ে আমি একটা সিরিজ লিখেছিলাম এক সময়, তার জন্য কিছু পড়াশোনা তো করতে হয়েছিল। মুশকিলটা কি জানো, শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস সেইভাবে ঠিক লিপিবদ্ধ করা নেই, বই পাওয়া যায় না। দুটি আমাদের প্রধান উৎস বই হিসেবে, এক হচ্ছে অমিয়নাথ সান্যালের স্মৃতির অতলে, আর 2 নম্বর বই হচ্ছে কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা কুদরত রঙ্গি বিরঙ্গি, এবং পরে তিনি লিখেছিলেন মেহফিল। তো ওটাই হচ্ছে আমাদের গানের ডকুমেন্টেশন। আমরা যারা গান নিয়ে লেখালেখি করি তাদের কাছে ওই বইগুলোই হচ্ছে ইলিয়াড ওডিসির মতো, ওর বাইরে খুব যাওয়া যায় না। তো সেখান থেকে আমরা ইতিহাস ঘেঁটে যেটুকু পেয়েছি, প্রথম মহিলা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন আর কেউ নন, তানসেনের মেয়ে সরস্বতী। তানসেনের স্ত্রী ছিলেন হুসেইনি। দেখা হয়েছিল গোয়ালিয়রের মানসিং তোমরের কোর্টে। হুসেইনির সঙ্গে প্রেম হয়, তারপরে বিয়ে হয়। 4 ছেলে ছিলেন তানসেনের, তাদের মধ্যে সুরত সেন, শরৎ সেন, তান তরঙ্গ, বিলাস খান এবং এই মেয়ে সরস্বতী। এই সরস্বতীর নামটি কিন্তু আমরা জানি, কারণ তানসেন যখন দীপক রাগে যখন আগুন জ্বালিয়েছিলেন, তখন তাকে নেবাবার জন্য একজনকে মল্লার গাইতে হয়েছিল। সেই মল্লার যিনি গেয়েছিলেন তিনি সরস্বতী, তিনি মেঘমল্লার গেয়ে বৃষ্টি নামিয়েছিলেন। সেই সরস্বতীর বিয়ে হয়। আচ্ছা, এরা কিন্তু ধর্মে ছিলেন মুসলিম। তানসেন ছিলেন মুসলিম এবং হুসেইনি যিনি সরস্বতীর মা তিনিও ছিলেন মুসলিম। মেয়ের নাম ছিল সরস্বতী। তিনি বিয়েও করেছিলেন একটি মুসলিম পরিবারে। এবার সরস্বতীর যে শ্বশুর বাড়ি, এই যে বিয়ে হওয়ার পরে যে স্বামীর যে বংশলতিকা, সেই বংশ থেকে কিন্তু আমরা এক ঝাঁক কলাবন্ত পাই। এবার কলাবন্ত মানে শিল্পী, ধ্রুপদী শিল্পী, যারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেন। কিন্তু সরস্বতী নামের পরে আমরা কিন্তু কোনো মহিলা শিল্পীকে পাই না। এবার সরস্বতী ছিলেন সাধিকা, সত্যিকারের কলাবন্ত শিল্পী। তারপরে অনেক যুগ পেরিয়ে গিয়ে আমরা যাদের পেলাম, যারা উচ্চাঙ্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিচ্ছেন, মতি বাই, রাসুলান বাই। এবার তুমি যে কথাটা বললে যে তাদের প্রত্যেকেরই নামের পরে একটি করে বাই শব্দ আছে। বাই শব্দটি যে খুব একটা নিন্দনীয় তা কিন্তু নয়। বাই শব্দের অর্থ জেনারেলি ওম্যান। কোনো একজন ওম্যানকে অ্যাড্রেস করতে গেলে, লেডি বা ওম্যান হিসেবে ডাকতে গেলে সেটা বাই বলে
ডাকা হয়। যেমন আমরা রামবাবুকে রামবাবু বলে ডাকি। বাবু শব্দটা ছেলেদের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করা হয়, তো মেয়েদের সেক্ষেত্রে বাই শব্দটাই সেভাবেই ইউজ করা হয়। এবং মহারাষ্ট্রে যে কোনো সাধারণ মেয়েকেও সেইভাবে বাই হিসেবেই ডাকা হয়। কিন্তু এখানে একটা আলাদা কনোটেশন হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীতে যে মেয়েরা চর্চা করেছেন তারা বেশিরভাগই এসেছেন তওয়াইফ ঘর থেকে, যার ইংরেজিতে মানে হচ্ছে কোর্টেসন। কোর্টেসন মানে স্কিল্ড আর্টিস্ট, কিন্তু একই সঙ্গে তাদের অন্য একটা পেশা আছে যেটা দৈহিক পেশা। এবার তারা হয়তো সাধারণ নন, তাদের যারা প্রেমিক বা প্রেমপ্রার্থী বা তারা যাদের সঙ্গে সময় কাটান বা রাত কাটান, সেটা সমাজের অনেক উপর মহলের লোকেরা, নবাব, রাজা, বাদশাহ। তখনকার দিনে তো রাজার পৃষ্ঠপোষকতাতেই তো আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বেঁচে থাকতো। সেই মহিলারা যারা কিনা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছেন তারা অনেক সময় রাজাদের ভোগ্যা হয়ে যেতেন, কিন্তু তাই বলে তারা আবার সাধারণও ছিলেন না। ওই তকমাটা থেকে বেরোতে কিন্তু বহু সময় লেগেছিল, অনেকটা সময় লেগেছিল। প্রথম দিকে আমরা অনেককে দেখি, বিশেষ করে এই জায়গাটার মেন যেটা প্রধান চর্চার জায়গা ছিল সেই লখনৌ নগরে নবাব এবং রাজা বাদশাদের পৃষ্ঠপোষকতায় সেখানে এক ঝাঁক মহিলা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আকাশ আলো করেছিলেন। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম তোমাকে হয়তো বললেই তোমার মনে পড়বে। প্রথম নামটাই হচ্ছে গৌহর জান, লেজেন্ড হয়ে গেছেন একদম। প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের 3 মিনিটের এলপি রেকর্ড একজন বিদেশি এসে করেন, সেখানে গলা দিয়েছিলেন গৌহর জান। একদম এটা প্রবাদ। এইখানে আমি একটা বিষয় জানতে চাই যে সালটা সম্ভবত 1902 গ্রামাফোনের প্রবর্তন হলো। এইটা মনে হয় নারী সঙ্গীত শিল্পীদের একটা মুক্তির আকাশ দিল, তাদের গানটা সমাজের সমস্ত স্তরে পৌঁছে দিল এই পদ্ধতির মধ্যে দিয়ে। আমি পড়েছিলাম কোথাও যে পুরুষ সঙ্গীত শিল্পীরা খুব একটা প্রাধান্য দেননি এই গ্রামাফোনের রেকর্ডিংকে, নারী সঙ্গীত শিল্পীরাই দিয়েছিলেন। এই রেকর্ডিংটাই কি প্রথম হয়েছিল? হ্যাঁ, এটা খুব ভালো, তুমি প্রসঙ্গটা তুমি খুবই ভালো বললে যে রেকর্ডিং যখন থেকে গ্রামোফোন রেকর্ডিংয়ের টেকনিকটা যবে থেকে এক বিদেশির হাত ধরে, তার নাম ছিল ফ্রেড, ফ্রেডের হাত ধরে যবে থেকে ভারতবর্ষে এলো, সেই রেকর্ডিংয়ের প্রথম সুবিধাটা কিন্তু নিয়েছিলেন মেয়েরা। পুরুষ সঙ্গীত শিল্পীরা অতটা নেননি। তার কারণ ছিল যে গ্রামোফোন ডিস্কের তখন যা দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যের গানটা গাইতে হবে সেই ডিস্কের মধ্যে 3 মিনিটের বেশি গান ধরানো যাবে না। এবার ফয়াজ খাঁকে যদি বলা হয় তুমি 3 মিনিটে ক্লাসিক্যাল, তুমি 3 মিনিটে একটা খেয়াল গাও, তিনি গাইবেন না। গওহর জান ছিলেন ডেয়ার ডেভিল, তিনি প্রথম চ্যালেঞ্জটা নিলেন। 3 মিনিটে খেয়াল গেয়ে, কম্প্যাক্ট ডিস্কে খেয়াল গেয়ে তিনি দেখিয়ে দিলেন যে 3 মিনিটে একটা টোটাল খেয়াল গাওয়া যায়, একটা সম্পূর্ণ খেয়াল গাওয়া যায়। সেটাই তিনি প্রথম, এবং সেটাই তার অ্যাচিভমেন্ট। ওই 3 মিনিটের রেকর্ড, খেয়ালের রেকর্ড প্রবাদ হয়ে গেল এবং ঘরে ঘরে ঢুকে গেল। তার থেকে তুমি যেটা বললে যে নারী মহিলা সঙ্গীত শিল্পীদের প্রচারটা কিন্তু গ্রামোফোন ডিস্কের মাধ্যমে অনেকখানি বেড়ে গেল। তারা আমজনতার, সাধারণ মানুষের ঘরে, বৈঠকখানায় তারা চোঙলা গ্রামোফোনের মধ্যে দিয়ে মহিলা শিল্পীরা সাধারণ মধ্যবিত্তের বৈঠকখানায় ঢুকে গেলেন, যারা এতদিন নবাব বাদশাদের দরবারে নাচ গান করতেন। এবার তাদের গানটা কিন্তু এই রসুলন বাই, মতিবাই, গওহর জান, মালকা জান, এদের গানগুলো কিন্তু সাধারণ মধ্যবিত্তের ঘরে ঢুকে গেল। গওহর জানের সেই 3 মিনিটের খেয়াল রেকর্ড এখনো আছে, যে আমরা সেটা শুনে দেখি কি টোটাল খেয়াল, 3 মিনিট একটা কমপ্লিট, মানে যাকে বলে বিন্দুতে সিন্ধু দর্শন করিয়ে দিলেন। ওই জিনিস খুব বড়দারের গায়ক না হলে, গায়িকা না হলে সেটা করা সম্ভব না। তো এই মহিলা শিল্পীরা তারপরে রেকর্ডের মাধ্যমে এরা আসতে শুরু করলেন। এর মাঝখানে একজনের কথা না বললে খুব অন্যায় করা হবে, তিনি হচ্ছেন কেশরবাই। কেশরবাই কেরকার তখনকার দিনের লিডিং মহিলা শিল্পী, আল্লাদিয়া খাঁর ছাত্রী, তার শিষ্যা। কেশরবাইয়ের এতটাই নামডাক ছিল এবং তিনি গানটা নিয়ে এতটা খেটেছিলেন যে তার গানের স্কিল, ডেলিভারি করার যে স্কিল, সেটা প্রবাদ হয়ে গিয়েছিল এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না ছিলেন। কেন এই কথাটা বলার জন্য আমি কেশরবাইয়ের কথাটা টেনে আনলাম। 1970-এর দশকে ভয়েজার বলে একটি মহাকাশযান মহাবিশ্বের উদ্দেশ্যে পাড়ি দেয়। তাতে কোনো মানুষ ছিল না, আনম্যান্ড স্পেসশিপ। মহাকাশযানটিকে মহাবিশ্বে পাঠানো হয় উন্নত কোনো সভ্যতা আছে কিনা সেই খোঁজে,
যদি পায় তাহলে তাদের জন্যে, সেই উন্নত সভ্যতার প্রাণীদের জন্যে রেখে দেওয়া ছিল মানব সম্পদ, কিছু মানব জাতির কিছু নিদর্শন, কিছু কলাকুশলীর নিদর্শন। তার মধ্যে ছিল কেশরভাই কেরকারের একটি ডিস্ক। আচ্ছা। যাতে কাহা হো আকেলা গোরি, কোথায় যাও একলা মেয়ে। এই গানটি এখনও ভয়েজারের মধ্যে আছে। ভয়েজার কিন্তু এখনও ছুটে চলছে। এই যে আমি কথা বলছি 2024 সালে বসে, ভয়েজার এখনও মহাকাশে। তার বুকের মধ্যে রয়েছে কেশরভাই কেরকারের গোল্ডেন ডিস্ক, যাতে কাহা হো আকেলা গোরি। আপনার বলার মধ্যে না আমি যেন বিষয়টা একদম অনুভব করলাম। আমি যখন এটা পড়েছিলাম সত্যি অনুভব করেছিলাম। আরেকজনের কথায় টেনে আনবো, তিনি হচ্ছেন বেগম আক্তার। আবার যদি বলি স্মৃতির ভাড়ার উঠলে পড়বে বেগম আক্তারের গলায় রাগ প্রধান, তার গলায় গজল, সব কিছুই শোনা একটা অভিজ্ঞতা। কিন্তু এই মহিলা কণ্ঠশিল্পীর নামটা আরও বড় একটা ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, যেটা আমরা অনেকে জানি না। 1972 সালে তখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা ভালো নয়, দুদেশের মধ্যে টেনশন চলছে। তো পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ভুট্টো এসেছেন সিমলাতে, ইন্দিরা গান্ধী তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভুট্টোর সঙ্গে ইন্দিরা গান্ধীর বৈঠক হবে। দুদেশকে নিয়ে একটা চুক্তির চেষ্টা করা হবে। কেউ জানে না চুক্তিটা হবে কিনা, কারণ দুদেশের মধ্যে সম্পর্ক ভালো নয়। সেই হাই প্রোফাইল মিটিংয়ে বেগম আক্তারকে গাইতে ডাকা হয়েছে। তিনি তখন দেশের 1 নম্বর আর্টিস্ট। তো বেগম আক্তারকে সেই মিটিংয়ে গাইতে ডাকা হয়েছে। বেগম ভাবছেন কি গান গাওয়া যায়। কোনো দুঃখের গান নয়, কোনো দুঃখের সুর নয়, বরং এমন কিছু বলতে হবে যাতে পরিবেশটা লঘু হয়ে যায়, যাতে পরিবেশের মধ্যে একটা মিত্রতার, একটা বন্ধুত্বের একটা আবরণ আসে। কারণ আমরা তো বন্ধুত্বেরই বার্তা দিতে চাইছি, আমরা তো শত্রুকে ডেকে আমরা বন্ধু করতে চাইছি। কাজেই সেই রকম গান বাজতে হবে। দিল্লিতে আছেন এক শিষ্যার বাড়িতে, সেখানে শিষ্যা ধরে নিয়ে এসেছেন এক সুন্দরী ধোপানিকে। বেগম সুন্দরী মেয়েদের খুব পছন্দ করতেন এবং তারা যদি আবার গান বাজনা ভালো করতেন তাহলে বেগমের আরও পছন্দ হতো। তা শিষ্যাই ধোপানিকে ধরে এনেছেন এই কারণে যে ধোপানি গায় খুব ভালো। আচ্ছা। তো সে এসেছে, এসে বেগমকে গান শুনিয়েছে। বেগম শুনেই বললেন, এই তো আমার মিটিংয়ের গান আমি পেয়ে গেছি। সে গানটা ছিল একটা লোকগীতি, সেটাকেই বাঁধা হলো ভৈরবীতে। ভৈরবীর আগে একটু অদল বদল করে বেগম বানিয়ে নিলেন তার অমর হয়ে থাকে একটি দাদরা। আচ্ছা। हमरे अटरिया पे आओ सवरिया, देखा देखी बलम हुए जाए, हमारी अटरिया पे। আমার ঘরে এসো, আমরা নিজেরা দেখা সাক্ষাৎ করি, তারপরে আমরা বন্ধু হয়ে যাব। এই গানটি তিনি গিয়ে শুনিয়েছিলেন বৈঠকে। এবং গেস হোয়াট, তারপরে কি হলো, এই বৈঠকের পরে সিমলা চুক্তি সই হয়েছিল। দুই পক্ষ নিজেদের মধ্যে মিউচুয়াল করে সিমলা প্যাক্ট সাইন করে। এই গানটি ছিল সিমলা চুক্তির বৈঠকের গান। সেটিও এসেছিল একটি মহিলা শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীর হাত দিয়ে। তো এই যে আমি বললাম কেশরভাই কেরকার, বেগম আক্তার, এদের সময়টা ছিল ট্রানজিশনের। ট্রানজিশন বলতে আমি কি বোঝাতে চাইছি, কেশরভাই কেরকারের গা থেকে তখনও বোধহয় ওই বাই কথাটার অর্থ যায়নি। বেগম আক্তার রামপুরের নবাবের দরবারে গাইতে গেছেন, রামপুরের নবাব তাকে শয্যাসঙ্গিনী করতে চাইছেন। কাজেই তাদের এইগুলো নিয়ে তাদের চলতে হতো। মানে এই অসম্মানগুলো তাদের সবসময় গায়ে লেগে থাকতো। বেগম আক্তারকে কম কষ্ট করতে হয়েছে এই ঝামেলাগুলো এড়াবার জন্যে। তারপরে তিনি কাকরির নবাবের বেগম হয়ে তিনি বাঁচলেন, তাকে আর কি বিরক্ত করতো না। এর পরের পিরিয়ডে যারা এলেন তারা ছিলেন সত্যিকারের শিক্ষিত এবং তাদের এই অসম্মানটা পেতে হয়নি। যেমন ধরো প্রভাত্রে নিজে ডক্টরেট, যত ভালো পড়াশোনায় তত ভালো গানে। তার সঙ্গে এলেন সেই সময় এলেন কিশোরী আমনকার, আমাদের এখানে মালবিকা কানন, মীরা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি নিজে শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী ছিলেন। এবং তারপরে এখন তো শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে এক ঝাঁক তারা, কৌশিকী আছে, অশ্বিনী ভিদে আছে। তো এনারা তাও একটা যোগ্য সম্মান পেলেন, এরা সম্মান পেয়েছেন, এদের বিদুষী বলা হয়েছে। এদের এই অসম্মানটা সহ্য করতে হয়নি যে কেউ গান গাইলে কেউ যে তাকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাবটা দেবে, এই অসম্মানটা এদের আর সহ্য করতে হয়নি। তো এটা হতে 100 বছর সময় লেগেছে, 100-150 বছর সময় লেগেছে, কিন্তু রাস্তাটা কঠিন, কিন্তু মেয়েরা পেরিয়ে এসেছে, এগিয়েছি আমরা। আর এই প্রশ্ন থেকে আমি আপনার সঙ্গীত চর্চার প্রসঙ্গে আসব, কিন্তু
ওই যে মাঝখানে 2 লাইন শোনালেন, ওতে তো মন ভরল না। তাহলে একটা গানের অনুরোধ রইল এরপর। আমি তো প্রভা আত্রের কথা বললাম, প্রভা আত্রে নিজে বন্দিশ লিখে গেছেন, সেরকম বন্দিশ একটা শোনাতে পারি। তিনি কলাবতীর আগে বন্দিশ কম্পোজ করে গেছেন, খুব বিখ্যাত হয়েছে, বেশ কিছু তার 200টি বন্দিশ নিয়ে একটা নিজের লেখা বই আছে। তো তিনি বোধহয় প্রথম মহিলা শিল্পী, তিনি মানে যিনি এতগুলো খেয়ালের বন্দিশ তিনি লিখে গেছেন। তো বিদেশি ছিলেন, তার থেকে একটি খুব আমার প্রিয়, তিনি যখন চলে গেলেন তখন এই গান দিয়ে তাকে স্মরণ করেছিলাম। तन मन धन तो पेवारू, 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 बार बार तोरी सबरी सूरत और नैनन में रसीली, तन मन धन तो पेवारू, तन मन धन तो पेवारू, तन मन धन तो पेवारू, तन सावरी सूरत, सावरी सूरत मोहनी मूरत निरखत है मुँह से बार बार, तन मन धन तो पेवारू, तन मन धन तो पेवारू, तन मन धन तो पेवारू। অসাধারণ, একদম মন ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ। শাস্ত্রীয় সঙ্গীতের তো অনেকগুলো ধারা, প্রতিটা ধারার কথা হয়তো আজকের সাক্ষাৎকারে বলা সম্ভব নয়, সেই সম্পর্কিত একটু তথ্য যদি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে আজকে ভাগ করে নেন। সে তো নিশ্চয়ই, এই যে প্রশ্নটা করলে এটা আবার সমুদ্রের মতো প্রশ্ন, সমুদ্রকে যদি 2টি বিন্দুতে আমি আনতে পারি, একটু চেষ্টা করে দেখি, কিন্তু প্রশ্নটা খুব গভীর, অতল। তো শাস্ত্রীয় সঙ্গীত যখন, বিশেষ করে আমি যে শাস্ত্রীয় সঙ্গীত শিখি, সেটা যখন তানসেনের সময় থেকে যখন সেটা ইভলভ করতে শুরু করলো, সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করলো, তখন তার 2টো শৈলী ছিল, প্রধান 2টো শৈলী ছিল। একটা ছিল বিনকার শৈলী। বিনকার শৈলী মানে হচ্ছে ধ্রুপদের শৈলী, যারা বিন বাজাতেন সেই বিনের আদলে তৈরি করা গান। যেমন ধরো একই কেদার রাগ আমি গাইছি, আর একটা ছিল তার থেকে এসেছে গোয়ালিয়র, আগ্রা বা ধরো জয়পুর ঘরানা, আতরাউলি ঘরানা, এগুলো এসেছে বিনকার শৈলী থেকে। আর আরেকটা ছিল রবাবি শৈলী। সেই রবাবি স্টাইলটা হচ্ছে সেতার, শরৎ বা ওই ধরনের ফ্রেটলেস ইনস্ট্রুমেন্টের আদলে গড়া। একই রাগ যদি আমি 2টো শৈলীতে গাই তাহলে এরকম শোনাবে। ধরো আমি বিনকারে গাইছি, কেদার গাইছে, এটা ধ্রুপদের শৈলী। এই কেদার যদি আমি রবাবি শৈলীতে গাই তাহলে এরকম শোনাবে, গড়িয়ে আসছে, কোথাও কোনো খোঁচা নেই। এই 2টি শৈলী থেকে ঘরানাগুলো সম্পূর্ণ অন্য মহল তৈরি, কিন্তু একই রাগ দুভাবে গাওয়া হলো। তো এখান থেকে এসেছে কিছু ঘরানা। এবার এই এক একটি ঘরানার এক এক রকমের স্টাইল আছে। এটা ছিল মোটামুটি, এখনও আছে, কারণ এখনও সঙ্গীত শিল্পীরা ঘরানাতে, নিজের ঘরানাতেই স্টিক করে থাকার চেষ্টা করেন। কিন্তু আবার একটা ধারা আছে, একটা মতামতের একটা ধারা আছে, যারা ঘরানা ভেঙে বেরিয়ে আসতে চান। আমার গুরু তাদের মধ্যে একজন। আরেকজন আছেন প্রভা আত্রে। প্রভা আত্রে নিজে ঘরানায় বিশ্বাস করতেন না। তিনি কিরানায় শিক্ষিত, তিনি সুরেশবাবু মানের ছাত্রী, কিন্তু তিনি মনে করতেন ঘরানার মধ্যে নিজেকে বেঁধে রাখা ঠিক নয়, বরং আমাদের বাইরের পৃথিবীর আরও আস্বাদ নেওয়া উচিত, যেটা শুনতে ভালো হবে আমি সেটাকেই লাগাবো। আমার গুরু বিষ্ণুপুর ঘরানার ধারক ও বাহক, কিন্তু এরা নিজেদের ঘরানার বাইরে থেকে অনেক কিছুকে নিজেদের গানে নিয়ে এসেছেন, যার জন্য গানে বৈচিত্র্য বেড়েছে। কাজে এই হচ্ছে এখনকার সঙ্গীত, যারা ঘরানাদার হয়েও কিন্তু ঘরানার বাইরে তাকাতে শিখেছে।
একদমই তাই। মানে এক একটা ঘরানা তো এক একটা জাতি বা একটা পরিবারের ঐতিহ্য আভিজাত্য বহন করেন। সেই দিক থেকেও কিছু শিল্পী আছেন যারা দায়িত্ব নিয়ে সেই ঘরানাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ চাইছেন যে নিজের ঘরানায় কুক্ষিগত থাকবো না, শিল্পটাকে শিল্পের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একদম ঠিক যেটুকু বলেছ। প্রয়োজন সেই শিল্পের রসদ হিসেবে খুঁজে নেওয়া, তাঁরা সেটা নিচ্ছেন। অনেক দিনের পথ চলা তো গানের সঙ্গে। হ্যাঁ, 40 বছরের বেশি হয়ে গেল একই গুরুর কাছে শিক্ষা। আচ্ছা। পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর ঘরানার ধারক ও বাহক, তার কাছে 40 বছরেরও বেশি শিখেছি, কাজেই অনেক দিন হয়ে গেল। আপনিও তো অনেকটা বিবর্তন দেখেছেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনে আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে গেলে আমি বলবো যে গুরুর কাছে গল্প শুনেছি যে প্রথম দিকে যখন মেয়েরা শিখতে আসতো, ওর কাছেই যখন শিখতে আসতো, তখন ব্যাপারটা খুব একটা সহজ ছিল না। এক তো মেয়ে হয়ে পুরুষের কাছে শিখতে আসা, সেটা অসুবিধের। তারপরে মেয়েদের অনেক রকমের বিধিনিষেধ ছিল। যেমন তার প্রথম দিকের একটি ছাত্রী আসতো পায়ে চটি না পরে, জুতো পরা নিষেধ ছিল। বলরাম ঘোষ স্ট্রিটের বাড়িতে আসতেন, এ গল্প আমরা শুনেছি। সব কিছু বাধা নিষেধ সত্ত্বেও মেয়েটি আসতো, শিখতো। তারপরে তার কাছে এরকম আমাদের মতো অনেকে শিখেছি, আমরা তালিম পেয়েছি। তারপরে শিখে আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের যুগে কিন্তু অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী, তারা কিন্তু একটা বিরাট রোল প্লে করেছে। আমরা অনেকেই, যেমন আমি নিজেও আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতা, অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশন থেকে আমরা গ্রেডেড আর্টিস্ট হয়েছি। আমি ফার্স্ট হয়েছিলাম 1986 সালে। সেও তো আজকে প্রায় 40 বছর হতে চলল। আপনি তো এখন আকাশবাণীর এই গ্রেট শিল্পী। হ্যাঁ, আমরা শুরু করেছিলাম যুববাণী দিয়ে। তো আচ্ছা। গানের ব্যাপারে তো একটা স্ট্রাকচার দরকার, যেমন পড়াশোনার ব্যাপারে একটা আছে। প্রথমে আমি স্কুলে পড়ছি, তারপরে আমি কলেজে যাচ্ছি, তারপরে ইউনিভার্সিটি যাচ্ছি। এটাতে তো গানের ব্যাপারে, পারফর্মিং আর্টের ব্যাপারে স্ট্রাকচারটা তো থাকে না। এই মাচ নিডেড, খুব দরকারি স্ট্রাকচারটা কিন্তু আমাদের গানে এনেছিল আকাশবাণী। প্রথমে যুববাণীতে একটা পরীক্ষা দিয়ে আমি একটা পেলাম, সেটা আমার একটা ধাপ হলো। তারপরে আমি অল ইন্ডিয়া রেডিওর জেনারেলে আমি বি গ্রেড হিসেবে, আর্টিস্ট হিসেবে আমি প্রথম এনলিস্টেড হলাম, সেটা আরেকটা ধাপ। গ্রেডেশন হলো, বি হাই হলাম, আবার গ্রেডেশন হলো, এ গ্রেড হলো। এই যে ধাপে ধাপে স্ট্রাকচার্ড গ্রেডেশন, স্ট্রাকচার্ড ইভ্যালুয়েশন, এই জিনিসটা কিন্তু আকাশবাণীর বিরাট অবদান। এবং আমাদের সময় আমরা কিন্তু আকাশবাণীকে জড়িয়েই বেঁচেছিলাম। আমাদের সময়েই আরেকটি এনটিটি এলো এই সময়ে, যে যারা উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারে যারা কিনা প্রচুর প্রভাব ফেললো, তারা হচ্ছে সঙ্গীত রিসার্চ একাডেমি। আইটিসি যখন এসআরএ যখন করলো, গুরুকুল ঘরানায় বা গুরুকুল শিষ্যের মডেল অনুসরণ করে, সেখানেও কিন্তু আমাদের সমসাময়িক অনেকে কিন্তু এসআরএতে গেল। তারা তখন ফুল টাইম সঙ্গীতটাকেই তারা পেশা হিসেবে বেছে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে আরও বিবর্তন হলো। আমাদের আকাশবাণী থেকে রেকর্ডিং ক্যাসেট হলো, সেখান থেকে সিডি হলো, আর এখন তো ডিজিটাল মিউজিকের যুগ, এখন সবই ইউটিউব। কাজে যে তফাৎটা দেখছি, আগে আমরা হয়তো আকাশবাণীতে গাইতাম, এখন হয়তো সেই গানটা গিয়ে এখন আমরা ইউটিউবে রিলিজ করি। এবং আরও একটা তফাৎ আমি লক্ষ্য করেছি 40 বছরে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে শ্রোতার অ্যাটেনশন স্প্যানটা কিন্তু কমে গেছে। একটা পূর্ণাঙ্গ খেয়াল 40 বা 45 মিনিট ধরে গাইলে সেটা শোনার সময় বা মানসিকতা এখন খুব কম সংখ্যক শ্রোতার, যার জন্য আমাদের গানে একটু বদল আনতে হয়েছে। অ্যাটেনশন গ্র্যাব করার জন্য যেটুকু দরকার, সেই বদলগুলো আমাদের গানে আনতে হয়েছে। এবং গান অনেক সময় হয়েছে সংক্ষিপ্ত পরিসরে, পুরো রাগরূপ। এই জিনিসটা যখন আমাকে করতে হয়েছে, তখন আমি আসলে কিন্তু গওহরজানের কথা ভেবেছি। গওহরজান যদি 3 মিনিটে একটা খেয়ালকে ধরতে পারেন, আমি সেখানে কে যে আমি 15 মিনিট একটা খেয়াল গাইতে পারবো না? এটা ভাবলেই কিন্তু অনেক কিছু সোজা হয়ে যায়। তো এইগুলো আমার পথ চলতে চলতে দেখা, কিন্তু আমরাও নিজেদের বদলে নিচ্ছি। কিন্তু যেটা বদলায়নি সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের সুর, তার আবেদন, তার তান, তার মিড়, তার গমক, ওই ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু বদলায়নি, বদলেছে প্রেজেন্টেশন। বাহ, অনেকটা প্রাপ্তি হলো আমাদের মহিলা মহলের শ্রোতাদের। আজকে অনেকগুলো গল্প শুনলাম, আর এমন একটা সাক্ষাৎকারের পর বিদায় নেব দিদির কাছে শেষ অনুরোধ রেখে আরেকটা গান। খুব ভালো থাকবেন দিদি। আকাশবাণীতে আসার জন্য, আমাদের মহিলা মহলে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ভালোবাসা তোমাদের সবাইকে। এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে, যোগ দিতে পেরে আমি সত্যি আনন্দিত, খুবই আনন্দিত।
এখন তো বসন্ত, কলকাতায় বসন্ত, আমি কলকাতায় এসে দেখছি শিমুল পলাশ ফুটেছে, ভালো লাগছে। তো বসন্তের একটা আবহ তো তৈরি হয়ে আছে। বসন্তের একটি গান শোনাই কৌশিক ধ্বনির আগে। এই গানটিকে আমি একটু আলাদা করে গাইছি। গানটি জ্ঞানপ্রকাশ ঘোষের লেখা, অবশ্যই খেয়াল গান, মানে অভিজাত একটি খেয়ালের বন্দিশ। তো আমি কিছুদিন হলে একটু পরীক্ষা নিরীক্ষা করছি, যদি খেয়ালের বন্দিশকে আমরা বাংলায় গাই তাহলে কেমন শুনতে হয়, এবং আমি দেখছি যে তাতে মোলায়েম একটা ভাব আসছে, একটা কোমলতা আসছে। তো সেটা একটুখানি শুনিয়ে দিই তাহলে বসন্তের গানে। বাহ। आयो रे बसंत नवल रंग लायो, आयो रे बसंत नवल रंग लायो, कुसुम कलियों से सब बन सजायो, आयो रे बसंत नवल रंग लायो, आयो रे बसंत। এবার বাংলাটা করি। এলো যে বসন্ত নতুন রং নিয়ে, এলো যে বসন্ত নতুন রং নিয়ে, কুসুম কলিদের স্বপ্ন ভাঙিয়ে, এলো যে বসন্ত নতুন রং নিয়ে, এলো যে বসন্ত নতুন রং নিয়ে, এলো যে বসন্ত। অসাধারণ এক উপস্থাপনার সাক্ষী রইলাম আমরা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রীমতী সংগ্রামী লাহিড়ী। কথা ও সুরের মুগ্ধতায় ভেসেছিলাম। আজকে আমাদের মহিলা মহলের অনুষ্ঠান ছিল জমজমাট। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে কতটা জুড়ে ছিলেন নারীরা। এভাবেই সভ্যতার অগ্রগতি এগিয়ে চলুক তাঁদের হাত ধরে। নমস্কার।